Bismillahirrahmanirrahim. Welcome all students to Dhaka City College online class. আজকের ক্লাসের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি বা ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং এর থার্ড লেকচার, যেখানে আমরা কিছু প্রবলেম দেখব এবং সেই প্রবলেম কি হবে, হাউ টু সলভ দ্য প্রবলেম, সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ডিয়ার স্টুডেন্ট, যারা আজকের ক্লাসে বিষয়গুলো নিয়ে আলোচনা শুনবে, তোমরা তোমাদের বিষয়গুলো বা তোমাদের জানার বিষয়গুলো, মতামতগুলো আমার কাছে শেয়ার করবে। এটা আমরা ক্লাসের লাস্ট 5 মিনিটের সময় তোমাদেরকে আমি অবশ্যই রিমাইন্ডার দিব যে দেখো এখন তোমরা আমাকে কোশ্চেন করো এবং আমি তোমাদের অ্যান্সার দিব। এর আগে শুধু শুনবে, কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড দিবে, আমি অ্যান্সার করবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমে যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো সেটা সনাতন বা প্রচলিত পদ্ধতি লেনদেন চিহ্নিতকরণ, অথবা একে বলা হয় স্বর্ণসূত্র পদ্ধতি, গোল্ডেন রুলস মেথড। জনাব কামাল একজন ব্যবসায়ী, নিয়মিত ঘটনাগুলো তার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে লেনদেন কিনা ব্যাখ্যা করো। জনাব জামাল বা কামাল 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। এটা অবশ্যই লেনদেন, তুমি দেখবে। কেন এটা আমি পরে বলবো। তিনি 8,000 টাকার পণ্য ক্রয় করলেন, এটাও একটা লেনদেন। 10,000 টাকার পণ্য বিক্রি করেন, এটাও একটা লেনদেন। তিনি কারবারের জন্য 1,000 টাকার ফ্যান ক্রয় করেন, এটাও লেনদেন। 15,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করেন, এটা অবশ্যই লেনদেন না। এটা কারণে ইউ নো বেটার দেন মি, বিকজ যারা 9-10-এ ব্যবসা প্রশাসন থেকে এসেছো তারা কিন্তু খুব ভালোই বুঝো যে 15,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান করলে এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। আমরা বলেছিলাম সনাতন সূত্রের জন্য 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের পরিমাপযোগ্য এবং দুটি পক্ষ। এখানে দুটো পক্ষ আছে, অর্থ পরিমাপও করেছি, বাট কিন্তু একটা জিনিস এখানে করা হয়নি, সেটা হচ্ছে অর্থের কি আদান প্রদান হয়নি। সো এটা লেনদেন না। তিনি একটি সিদ্ধান্ত কানমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করলেন। এখানে টাকার অঙ্ক দিলে ভালো হতো, দেওয়া হয়নি, নট প্রবলেম। এটাও লেনদেন না, কারণ সিদ্ধান্ত নিয়েছি, ডিসিশন নিয়েছি, সেই ক্ষেত্রে ডিসিশন নিলেই টাকার কি পরিবর্তন হয় না এবং টাকার অঙ্ক এখানে নেই। ব্যবসা থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকার ব্যবসা থেকে তার ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করে, তাহলে আমরা বলবো এটা লেনদেন। তিনি কর্মচারী বেতন দেন, এটাও লেনদেন। 1500 টাকা মূল্যের পণ্য আগুনে নষ্ট হয়, এটাও লেনদেন। 3,000 টাকা ক্রয়টি চুক্তি আবদ্ধ হয়। কোনো চুক্তি করতে গেলে বা কোনো কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করতে হলে সেক্ষেত্রে কিন্তু লেনদেনের কোনো প্রভাব পড়ে না, কারণ আর্থিক অবস্থার পরিবর্তন হয় না এবং এবং এখানে দুটি পক্ষ হয়েছে, আবার কি বলে অর্থের অঙ্ক পরিমাপ হয়েছে, কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সো এটা লেনদেন না। তাহলে আমরা কিন্তু এই অঙ্কগুলো বললাম কেন। এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়ই দেওয়া আছে যে কেন হচ্ছে না। আমি আগেই বলেছিলাম যে সনাতন পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি বা স্বর্ণসূত্র যাই বলি না কেন, এই তিনটির জন্য আমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অর্থের অঙ্ক পরিবর্তন, আর্থিক মানে অর্থের অঙ্ক পরিমাপযোগ্য এবং দুটি পক্ষ। আমরা প্রথমে যেটা দেখেছি, এখন সালাম দেয় না বাবা, তুমি যখন ইনিশিয়াল আসতে তখন সালাম দিলে আমি আসলে ভালো মনে করতাম, এখনো আমি ভালো মনে করছি তোমাকে, বাট ক্লাসের মধ্যে সালাম না দেওয়াটাই উত্তম। আমরা আবার 5 মিনিট পরে, মানে ক্লাসের 5 মিনিট আগে আমরা কথা বলবো। লেকচারের শুরু শেষ করে নিই। লেনদেন, আমি কেন বলছিলাম লেনদেন, আমি বলেছিলাম প্রথমটা দেখো কি বলছিলাম, ব্যবসা আরম্ভ করে 10,000 টাকা নিয়ে, এটা লেনদেন। কেন? আর্থিক পরিবর্তন হয়েছে, আর্থিক অবস্থার অর্থ পরিমাপযোগ্য এবং দুটি পক্ষ আছে, লেনদেন। দ্বিতীয়টা বলেছিলাম, দ্বিতীয়টাও লেনদেন, পণ্য ক্রয় করেছে, সেম একই বিষয়, এটাও লেনদেন হয়েছে।
তিনটার ক্ষেত্রে আমি বলেছিলাম এটাও লেনদেন, কারণ এই তিনটা বিষয় আছে। আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থের অঙ্ক পরিমাপযোগ্য, এবং কি হয়েছে, দুটি পক্ষ বিদ্যমান, এটি লেনদেন। তৃতীয় নম্বরটা হচ্ছে লেনদেন। কেন বলেছিলাম লেনদেন? দেখো, চতুর্থ, যে একটি ফ্যান ক্রয় করেছে, এক্ষেত্রেও তাই, যেটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে ঘটেছে এবং অর্থের অঙ্ক পরিমাপযোগ্য এবং দুটি পক্ষ আছে, লেনদেন। 5 নম্বরে বলেছিলাম পণ্য ক্রয়ের ফরমাস, এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেনি। তিনটি যে বৈশিষ্ট্য আছে, তিনটা যে চরিত্র আছে, তিনটা ক্যারেক্টার আছে, তিনটা নেচার আছে, এই তিনটা নেচারের মধ্যে মনে রাখতে হবে দুটো নেচার এখানে আছে, একটা নেই। দুটো নেচার মধ্যে অর্থের অঙ্ক পরিমাপ করছি, দুটি পক্ষই আছে, বাট কি নেই, এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, সো এটা লেনদেন না। 6ও আমি এরকম বলেছিলাম, সিদ্ধান্তের জন্য কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, অর্থের অঙ্কেও পরিমাপ করা যায়নি, সো এটা লেনদেন না। 7 নম্বরে ঠিক একই কারণ লেনদেন, এরা আর্থিক অবস্থার পরিবর্তন করেছে, অর্থের অঙ্ক পরিমাপযোগ্য এবং এর মধ্যে কি আছে, দ্বৈত সত্তা বলতে দুটো পক্ষ আছে, এটা লেনদেন। এরপরে বলছিলাম 8, এটাও সি, লেনদেন হলে আমি আগেই বলেছি এই একটা কথাই লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। কি লিখতে হবে? যে এটা অর্থের অঙ্ক পরিবর্তন হয়েছে কিনা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা, এবং এটি দুটো পক্ষ আছে কিনা, এই বিষয়ে কিন্তু লিখতে হবে। এবং এই এই 9, 8, 9 কিন্তু সেম, একই কথা লিখেছে। কারণ হচ্ছে আমাদের পুরাতন যে নিয়ম বা সনাতন যে নিয়ম, আমরা গোল্ডেন রুলসের বিষয়টা, স্বর্ণসূত্র বা সনাতন পদ্ধতি, এখানে তিনটা বিষয় থাকতে হবে। একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এরপরে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, দুটি পক্ষ, এইটা যদি থাকে তাহলে লেনদেন। এইটা যদি, এর একটাও যদি না থাকে তাহলে কিন্তু লেনদেন না। 10 নম্বরে হচ্ছে, 10 নম্বর হচ্ছে পণ্য ক্রয়ের চুক্তির জন্য ব্যবসায়ী, মানে এখন পর্যন্ত আর্থিক অবস্থার পরিবর্তন, চুক্তি হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। এগ্রিমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কনস্ট্রাক্ট টার্মস অফ মানি and not change of financial position. So in this case, it is not a transaction. Dear student, listen to me. Lost chain contract between two or more person. It is not a key. স্যার অন্যদের Change of, মাইকগুলো অফ করে দিলে ভালো হতো। বাবা অন্যের মাইকগুলো অফ করে দাও। এই তোরা পার্সোনালি মিউট করে দাও। আবারে পার্সোনালি মিউট করে দাও। হ্যালো, আমি আমি আবারও বলছি, এই কারো এখানে তো সাউন্ড হচ্ছে, রিকোয়েস্ট টু ইউ যে আপনি আপনার মিউট করে দিবেন পার্সোনালি। দেন আমার মনে হয় আমরা সবাই এর দ্বারা বেনিফিট হব। আমি যেমন হব, তুমিও হবে। কারণ হচ্ছে পারস্পরিক স্বার্থর বিনিময়ে আমরা এই ক্লাসটা নিচ্ছি। আমি নিচ্ছি তুমি ভালো হও, আর তুমি এখানে করছো তোমার মঙ্গলের জন্য। আমার স্বার্থটাই তুমি ভালো হওয়া। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রেন্ড এগ্রিমেন্ট বিটুইন টু আর মোর পার্সন। এগ্রিমেন্ট যদি হয় টু আর মোর পার্সনের ক্ষেত্রে, সেইখানে ক্ষেত্রে কি লেনদেন হয় না, বিকজ একটিমাত্র কারণ যে ইট নট এ চেঞ্জ অফ ফিনান্সিয়াল পজিশন, ফিনান্সিয়াল পজিশন চেঞ্জ করছে না এবং আর্থিক অবস্থার পরিবর্তন করছে না, এই জন্য এটা লেনদেন না। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি। 2-এ যাই আমরা। জনাব আনোয়ার 2020 সালের 1 মে তারিখে নগদ 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নেবে। ব্যবসা শুরু করেছে, অবশ্যই লেনদেন, কারণ এটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন করেছে এবং অর্থের মাপা যাচ্ছে, দুটি পক্ষ আছে। এবং মে 3 1500 টাকার পণ্য ক্রয় করেছে, এটাও একটা লেনদেন, কারণ ক্রয় করেছে, এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, দুটি পক্ষ আছে এবং অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে। মে 6 নগদ আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এটাও লেনদেন। এটা কেন? ওই অ্যাবাভ আমি বলেছি, অর্থের অঙ্ক পরিবর্তন হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং দুটি পক্ষ আছে। ধারের পণ্য ক্রয়, এটাও লেনদেন, কারণ হচ্ছে ঠিক একইভাবে এটা আর্থিক পরিমাপযোগ্য, দুটি আর্থিক অবস্থার পরিবর্তন এবং দুটি পক্ষ বিদ্যমান। দোকান ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে, ঠিক এটাও লেনদেন। এক কারণে একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে, এটাও লেনদেন। পণ্য বিক্রি করা হলে এত টাকা, যার মধ্যে এত টাকা, এটাও লেনদেন। ব্যাংক ঋণ নেওয়া হয়েছে, এটাও লেনদেন।
অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হয়েছে, এটাও লেনদেন। বিমা সালামে অগ্রিম প্রদান করেছে, এটাও লেনদেন। বিজ্ঞাপন খরচ পরিশোধ করা হয়েছে, এটাও লেনদেন। লেনদেন সমূহতে সংশ্লিষ্ট খাত চিহ্নিত করো এবং হিসাব শ্রেণী বিভাগ বিশ্লেষণ করো। একটা কথা জানা উচিত, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ম্যাট্রিক্স, যে হিসাব খাত, অ্যাকাউন্ট সেকশন এবং হিসাবের শ্রেণী বিভাগ মানে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, এটা বিশ্লেষণ করতে বলছে। আমরা আমরা জানি যে সনাতন পদ্ধতিতে আমরা কিন্তু ফার্স্ট জেনেছিলাম যে ব্যক্তি অব্যক্তি, এই ব্যক্তিকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম, দেওয়াদার পাওনাদার বা প্রাপ্য হিসাব ও দেয় হিসাব। এরপরে আমরা যেটা শিখেছিলাম অব্যক্তিতে আমরা বলছিলাম সম্পদ দায় ও নামিক হিসাব। নামিক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা বলছিলাম আয় ও ব্যয় হিসাব। দিস ইজ দ্য ননস অফ মানে ননস ফর্মুলা অফ কি অ্যাকাউন্টস। আমি এটা কিন্তু বলেছিলাম নোটস ফর্মুলা অফ অ্যাকাউন্ট, বিকজ এটা কিন্তু তোমার আগেই আলোচনা করা হয়েছে যে আমাদের সনাতন পদ্ধতি বা পুরাতন পদ্ধতি বা কি বলা হয় আমাদের স্বর্ণসূত্র, এই মতে হিসাবকে আমরা ব্যক্তি অব্যক্তি, ব্যক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, পদে হিসাব প্রাপ্য হিসাব আরো আলোচনা করি। এরপরে আলোচনা করেছি কি, যে বিষয়টা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে অব্যক্তিকে আমরা তিন ভাগে ভাগ করেছি, সম্পত্তি দায় ও আয় ব্যয়। নামিক হিসাব, নামিক হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে আয় ও ব্যয়। এখন আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, দেখো প্রথমে যে বিষয়টা তারা চলেছে, ব্যবসা শুরু করেছে। ব্যবসা শুরু করলে কি হয়, ব্যবসা শুরু করলে নগদ এবং মূলধন, নগদান সম্পত্তিবাচক আর মূলধন হচ্ছে ব্যক্তিবাচক। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আগেই বলেছি ব্যক্তি অব্যক্তি, ব্যক্তি অব্যক্তি, প্রাপ্য হিসাব এবং কি প্রতি হিসাব। তাহলে আমার মূলধন হচ্ছে কি বলছি আমরা সনাতন পদ্ধতিতে এটা বলছি সম্পত্তিবাচক এবং ব্যক্তিবাচক। আধুনিক পদ্ধতিতে নগদান সম্পত্তিবাদ হিসাব একটা হচ্ছে বাচক দিয়ে প্রকাশ করছি। আর আধুনিকে আমরা যে পাঁচটি খাতে করে বলেছিলাম যে ইন অ্যাকাউন্টিং, মডার্ন হিসাব, মডার্ন অ্যাকাউন্টিং, যে হিসাবকে আমরা পাঁচ ভাগে ভাগ করেছি ইন অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং কি ইকুয়েশন এ ইকুয়াল টু এল প্লাস ওই। এল এ কি হচ্ছে, এল এ পাওয়ার, আমি সিতে বলেছিলাম বা ওতে বলেছিলাম, ওতে যে বিষয়গুলো আছে সি ক্যাপিটাল, তারপর হচ্ছে ই আইতে ইনকাম, ই মাইনাস হচ্ছে ইতে এক্সপেন্স এবং ডিতে হচ্ছে ড্রয়িং। আর আমরা যদি বলি তাহলে আমরা বলবো পাঁচটি হিসাব: সম্পত্তিবাচক, সম্পত্তি হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব, আয় হিসাব এবং ব্যয় হিসাব। এটা হলো আধুনিক কি আধুনিক পদ্ধতি। আর সনাতন পদ্ধতি আমরা যদি বলি তাহলে আমরা বলছি ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক। ব্যক্তিবাচককে আমরা প্রাপ্য হিসাব এবং প্রতি হিসাব দিয়ে দুই ভাগে ভাগ করেছি। আর অব্যক্তিবাচককে আমি সম্পত্তি দায় আয় ব্যয় আলোচনা করেছি। তাহলে আমি যদি তোমাদের বলতে চাই সম্পত্তিবাচকে যদি অব্যক্তি হচ্ছে সম্পত্তি, তাহলে মূলধন তো অব্যক্তির মধ্যে পড়ে না, তাই না? সম্পত্তিও না, দায়ও না, আয় ব্যয়ও না। দায় বলতে বহিদায় হচ্ছে। আর মালিকানা সত্ত্বকে আমরা অবশ্যই ব্যক্তিবাচক হিসেবে কি করব, চার্জ করব, বিকজ মালিক আমাদের কাছে টাকা পায়। প্রিয় শিক্ষার্থীরা, মালিক আমরা জানি যে ব্যবসায়ের যে বিজনেস ইন্টিটি বা ব্যবসায়িক সত্তা অনুযায়ী ব্যবসা এবং মালিক হচ্ছে পৃথক। ব্যবসা এবং মালিক হচ্ছে পৃথক। তাহলে যদি পৃথকই হয় তাহলে একটা কথা মনে রাখো, যে সম্পত্তিবাচক না, তো আমরা সম্পত্তিবাচক আর সম্পত্তি হিসাব এটা তো আমরা জানি আধুনিক এবং সনাতনে একই বিষয়, কিন্তু মূলধনটা হচ্ছে সনাতনে ব্যক্তিবাচক এই কথাটা। আর আধুনিক হচ্ছে এটা কি হবে, আধুনিক হচ্ছে মালিকানা সত্তা। তাহলে আমি তোমাদের সাথে এই বিষয়টা অবশ্যই কি করতে পারছি, শেয়ার করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এটা ভালো করেই বুঝতে পারছো। এরপরে হচ্ছে যেটা আসছে ক্রয় করেছি, তাই ক্রয় করে যদি হয়, ক্রয় করছি ক্রয় হিসাব আর নগদ হিসাব। তুমি তো জানো যে ক্রয় হচ্ছে আমাদের এটা এক ধরনের ব্যয়, এটা এক ধরনের ব্যয়। সো এটা আমরা নামিক হিসাব বলবো, আর আধুনিকে এটাকে আমরা ব্যয় হিসাবই বলবো। কারণ হচ্ছে সনাতন পদ্ধতিতে আয় এবং ব্যয়কে আমরা একসাথে বলি নামিক হিসাব,
একসাথে বলি কি নামিক হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা এটা বুঝেছো, ক্রয় হচ্ছে একটি নামিক হিসাব। ক্রয় হচ্ছে কি কি নামিক হিসাব, কারণ এটা আয় ব্যয়কে একাত্র নামিক বলা হয়। ডিয়ার স্টুডেন্ট, একাত্রে কি বলা হয়? নামিক বলা হয়। আর আধুনিকে 5 ভাগে মানে সম্পত্তি ব্যয় এবং সম্পত্তি দায় মালিকানাত্ব আয় ব্যয়কে আলাদা করে বলা হয়, তাই ব্যয় হিসাব। নগদান হিসাব এটা হচ্ছে সম্পত্তি বাচক, আর এটা হচ্ছে সম্পদ। এতে কোনো সন্দেহ নেই, আমার মনে হয় তোমরা আশা করি বুঝেছো। এরপরে 6-এ আমরা বলবো ধারে আসবাবপত্র ক্রয়। তার ধারে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র আর হচ্ছে আমরা ধারে বলছে না, এখানে ধারে বলছে না, কি বললো দেখলাম এখানে, ও দেখো নগদে আসবাবপত্র ক্রয় 6-এ, নগদে হলে আসবাবপত্র আর নগদান, এটা দুইটাই হচ্ছে সম্পদ। এটা হচ্ছে দুটাই সম্পদ, সম্পত্তিবাচক সম্পত্তিবাচক সম্পদ সম্পদ, সম্পত্তিবাচক সম্পত্তিবাচক সম্পদ সম্পদ। দেখো কি নগদে আসবাবপত্র ক্রয়। এখন আমি যদি যাই এর পরেতে কি বলছে, ধারে পণ্য ক্রয়। তাহলে আমরা ধারে পণ্য ক্রয় আর হচ্ছে পাওনাদার বা অধি হিসাব। তাহলে ক্রয় হচ্ছে আমরা নামিক হিসাব, আর ব্যয় হিসাব, অধি হিসাব ব্যক্তিবাচক, ও হচ্ছে দায় বাচক। একটা কথা মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থীরা, যে একটা কথা তোমাদেরকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে আমি যখন ক্রয় করেছি, তো ক্রয় সবসময় নামিক, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের ব্যয়বাচক ব্যয়। আর এখানে আমাদের বিষয়টা হচ্ছে পদী হিসাব, পদী হিসাব ব্যক্তিবাচক আর হচ্ছে দায়বাচক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি পদী হিসাব ব্যক্তিবাচক এবং দায়বাচক। এরপরে হচ্ছে আমাদের আরেকটা বিষয় কাজ করছে, সেটা হচ্ছে ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো। তার চলতি হিসাব খোলা হলে মনে রাখতে হবে ব্যাংক হিসাব আর নগদ হিসাব, এই দুটোটাই হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। একটা হচ্ছে ব্যাংকে চলতি হিসাব খুলেছি, সো ব্যাংক হিসাব আর কি নগদ হিসাব, দুটাই কিন্তু আমাদের সম্পত্তিবাচক সম্পত্তিবাচক সম্পদ সম্পদ। অগ্রিম অগ্রিম হ্যালো অগ্রিম বয়সরা, দেখো অগ্রিম কি করেছি একটু খেয়াল রাখো, তাহলে তুমি বুঝতে পারবে।